আজ ভারতবর্ষে অসুর শক্তির প্রভাব বেশি। এই অসুরই শোষণ করছে সমাজকে। আজও অবধি হয়নি তার সমাধান। এত ধর্ম, এত পত্র, এত সাংবাদিক, সংবাদপত্র, এত সভা, কোনোটাতেই সমাধান করতে পারছে না। সমাধান করতে হলে আজকের দিনের যেই পরিস্থিতি, এর মোকাবেলা করতে হলে সেইভাবেই নামতে হবে। স্বার্থান্বেষীরা তাদের স্বার্থ উদ্ধার করার জন্য তার বিপরীত ফল নিয়ে আসতে হয়। আদি বেদের যুগে যেভাবে সমাজ তৈরি ছিল, সেই সময় আদি বেদের যারা বেদজ্ঞ তারা যেভাবে শিক্ষা দান করেছিলেন, সবাইকে এক জাতি নীতির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন, আজ সেটা কোথায়? আজ এখানকার ধর্ম আছে, মঠ মন্দির মসজিদ সবটাই রয়েছে, কিন্তু ফলের বেলায় শূন্য ছাড়া আর কিচ্ছু নয়। বেদ হচ্ছে অভেদ, নাই যেখানে ভেদাভেদ। সেইভাবে দেশে বেদের স্তোত্র, বেদের গান গেয়ে গেয়ে সমাজকে এমন সুন্দরভাবে গড়ে তুলেছিল যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। আজও বেদের কথা বলে অনেকে, সেই বেদে অর্থ বিকৃত হয়ে যাওয়ার ফলে সমাজ আজ বিকৃত এবং তার অর্থ ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ হচ্ছে, অভাব অভিযোগের হাতে পড়তে হচ্ছে, শোষকেরা শোষণ করে দিচ্ছে। আজ আমরা চাই, এতটুকু বয়স থেকে আজ ৭২ বছর বয়স হয়ে গেল, বার্ধক্যতায় উপনীত হয়েছি, কিন্তু সমাধানের মুখ এখনো দেখতে পাচ্ছি না। নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা চলেই আসছে। এটাই যদি ধর্মের ফল হয়, সেটা আর বলার কিছু নেই। ধর্মের ফল হবে এক, অঙ্কে আছে সরল, সরল অঙ্ক, কাটাকাটিতে এক ফল হবে। আজ সেটা গেল কোথায়? ফল তো এক নয়, বহু রকম ফল এসে উপস্থিত হয়েছে, কেউ এগিয়ে আসতে চাচ্ছে না। ভারতবর্ষের দল সম্প্রদায় কম নয়,
সাধু সন্ন্যাসী কম নয়, মঠ মন্দির কম নয়, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সংবাদপত্রের কর্মীবৃন্দ কম নয়, সাংবাদিক কম নয়। তাদের কলম চলে তাদের স্বার্থে বেশিরভাগ। প্রতিবাদ যে করবে, প্রতিকারে যারা নামবে, তাদের উষ্ঠাগত প্রাণ। সাংবাদিকদের যে নিয়ম কানুন, ইচ্ছা করলে সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজকে অনেকটা এক করতে পারে, তা দেখা যাচ্ছে না। কে কাকে দাবাবে, কে কাকে কার উপর দিয়ে চলবে, এটাই চারিদিকে চলছে। কোনো ভালো চিন্তা, ভালো কাজ করার সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় না। সহযোগিতা যে করবে তাও কম। কিন্তু এইভাবে বসে থাকলে তো চলবে না। যেই রোগ, হোমিওপ্যাথি, বায়োকেমি, কবিরাজি ঠিক হচ্ছে না, কোনো ট্যাবলেটে হচ্ছে না, সেখানে অপারেশন ছাড়ার গতি নাই, চাকু ধরতেই হবে। সেই চাকু ধরা খুন নয়, আরোগ্য করা, অসুস্থকে সুস্থ করা। মানুষের মনে আজ এমন অবস্থার সৃষ্টি হচ্ছে, আজ শিশু বয়স থেকে আমার স্কুলে, আমার অন্তরে যাদের স্থান দিয়েছি, তারা ক্রমশ এই তৈরির দিকে যাচ্ছে। এখন হচ্ছে বিড়ালের বাচ্চা শিকার দিতে পারছে না, বিড়াল তার লেজের মধ্যে এসে কামড়াচ্ছে লাফিয়ে লাফিয়ে। আজ আমার বাল বাচ্চা কয়েক কোটির উপরে হয়েছে, তাদের কতদিন আমি আশা দিয়ে রাখবো, কতদিন বিপ্লবের পথে নিয়ে গিয়ে তাদের কাজ দেব। সেই বিপ্লব খুনের বিপ্লব নয়, আত্মরক্ষার বিপ্লব। সেই আদি বেদে, বেদ হচ্ছে প্রকৃতি, প্রকৃতির সুরটাই বেদ। সেই বেদে আছে 50-50 করে সব, 2টা, 2টা, 3টা থেকে শুরু করতো, 5টা অবধি, 6টা অবধি সব বেদের কথা বলে যেতেন। আর দুই দিকে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বেদের কথা শুনত। সেইভাবেই তারা চলত। সেখানে নেতা সাজার প্রশ্ন ছিল না, কে বড় কে ছোট এই কথা উঠত না। সেই সময় ওই 50 জন ব্যক্তি এক পাড়া, আড়াই পাড়া 50 করে করে গোটা ভারতবর্ষে চেয়ে ফেলছে। অভিমান করবার অভিমান, জনতি তোমার জন
বলতো, হে দেশবাসী, যে মাসিস আমার আমার যে জানাম, আমার বলে কোনো জিনিস কেউ বলো না, আমাদের বলো। নিজেদের ঘর বাড়ি মাঠ রাস্তা সবাই ফলে ফুলে সাজাত। একটা ভালো গাছ হলে সুন্দর ফুলের গাছ মানে বাড়িতে গিয়ে পোতে, আর তখন বাড়িটা ছিল রাস্তাঘাট, সবার বাড়ি নিজের বাড়ি। এই চিন্তা করে ভালো ভালো ফল ফুলের গাছ সমস্ত দেশের ব্যাপিয়া রাস্তায় রাস্তায় পুঁতে দিত। এখন কেমনে কি করে গোল বেড়া দিয়ে রাখছে, তার থেকে চারাটা নিয়ে চলে এসে পড়ে। রাস্তা থেকে পারলে অন্য জিনিস নিয়ে এসে পড়ে। আর ম্যানহোলের কাভার এটাই চুরি করে নিয়ে যাচ্ছে। কি অবস্থা, দেশের কোথায় এসে নেমেছে। আর সেই সময় বলছে কেউ সঞ্চয় করবে না, প্রচুর খাওয়া, যার যতটুকুনো প্রয়োজন ততটুকুনি গ্রহণ করো, প্রয়োজনের ব্যতি রেখে কেউ কিছু নেবে না। কেউ সঞ্চয় করত না, সঞ্চয় বুদ্ধি ছিল না। প্রত্যেকের সহযোগিতা করত। একজনের ঘর ভেঙে গেছে, সেই ঘর গিয়ে মেরামত করে দিয়ে আসছে। নিজেদের মধ্যেই এই যোগাযোগ ছিল। ওর বাড়ি আমি ঠিক করতে যাব কেন, এইরকম মন ছিল না। বেদের ধারায় সবাইকে, মনে মনেও যদি একজনের উপরে রাগ করত, সেটাও গিয়ে ক্ষমা চেয়ে আসত, যে আমি আপনার উপরে রাগ করেছি, আমাকে ক্ষমা করো। সে তো জানলো না যে রাগ করেছে। এইভাবে দেশের শিক্ষা, দেশের পাহারা দিত, দেশগত প্রাণ ছিল, সবার দিকে দৃষ্টি ছিল। সুন্দরভাবে একটা গোটা ভারতবর্ষ 51ভুক্ত পরিবারের মতন সবাই ছিল। আজ পাশের বাড়িতে কেউ চেনে না, পাশের বাড়ির বিপদ আসলে কেউ সাড়া দিচ্ছে না। যে যেদিক থেকে পাচ্ছে, আগে মিথ্যে কথা বলতো না, আর এখন সত্য কথা বলে না, সব অন্যরকম হয়ে গেছে। তাই আদিবেদের শিক্ষা ধরে, প্রচার ধরে সমাজকে যাতে এক বন্ধনে, এক সুরে আনতে পারা যায়, তার চেষ্টাই সবাই মিলে করা উচিত আমাদের। কিন্তু করতে বাধা দিচ্ছে, সব অন্যরকম হয়ে গেছে। তাই আদিবেদের শিক্ষা ধরে, প্রচার ধরে সমাজকে যাতে এক বন্ধনে, এক সুরে আনতে পারা যায়, তার চেষ্টাই সবাই মিলে করা উচিত আমাদের। কিন্তু করতে বাধা দিচ্ছে। ভালো কথা কেউ শুনতে চায় না, মন্দ কথা অনেকে শুনতে চায়। একজনের প্রশংসা সবাই করে না, একজনের দুর্নাম অপবাদ খুব মিষ্টিভাবে সবাই মিলে শুনে। এটাই আজকের এখানকে চলছে। তাই আদিবেদের সুরে যে জামা সিসামা বা পারাভা সিসামাম বেদ অন্তম পারধি সাসারা সাংসি সমা, যে তোমরা প্রতিকার করবে
যেখানে দেখব অন্যায় অপরাধ চলছে সেখানে প্রতিবাদ করবে, প্রতিঘাত করবে, তবে কাজ সুন্দরভাবে করতে পারবে। আজ সেটা উঠে গেছে, প্রতিকারও নেই, প্রতিবাদও নেই, বরং ক্ষতির চেষ্টা করে, যেমনে তেমনি ক্ষতি করার চেষ্টা করে। কিভাবে ক্ষতি করবে তার প্ল্যান প্রোগ্রাম, তার বুদ্ধি পরামর্শ দিয়ে কাজ করে। তাই আমাদের কর্তব্য এই ঝামেলার মধ্যে, ঝঞ্ঝটের ভিতরে, এই বিরাট অশান্তির ভিতরে কাজ করে যাচ্ছি, যাতে আমরা সবাই একদিন মাথা তুলে দাঁড়াতে পারি। কিন্তু মাথা তুলে দাঁড়াবো দূরের কথা, মাথায় বাড়ি দেবে, দাঁড়াতেই দিচ্ছে না, সেখানেই বাড়ি দিচ্ছে। আর তার সহযোগিতা অনেক জুটে যাচ্ছে। সবচেয়ে সস্তা কাজ হচ্ছে এই জগতে বদনাম দেওয়া, অপবাদ দেওয়া, অপপ্রচার করা, সবচেয়ে সহজ কাজ, এবং এটাই এখানে বেশি চলছে। আমরা বেদের পূজারী, আজ লক্ষ লক্ষ সন্তান বেদ প্রচারে নেমেছে, বেদ প্রচার করছে, কর্মের ভিতর দিয়ে ধর্মের সুর আনছে। কর্মই ধর্ম, এটা বুঝতে চেষ্টা করছে, কাজকর্ম করছে, নানা লাঞ্ছনা গঞ্জনা অত্যাচার সহ্য করে তারা এগিয়ে যাচ্ছে। বয়স তো হচ্ছে, দিন তো চলে যাচ্ছে, এখনো যদি সমাধান না করা হয়, সমাধান কবে আমরা করব? বুলি আওড়ালে চলবে না, বড় বড় কথা বললে চলবে না, কাজের ভিতর দিয়ে কথা বলতে চাই। সেইভাবে প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। যারা শোষিত, নির্যাতিত, তাদের প্রতিকারের জন্য কেউ নামে না, মুখে বড় বড় কথা বলে। সেটাই আমরা বেদগত প্রাণ হয়ে, বেদের পূজারী হয়ে, অভেদের সাধনায় নিজেকে উৎসর্গ করে আমরা এগিয়ে যেতে চাই সেই সুরের পথে। সবাই মিলে যদি আমরা একত্রিত হয়ে সেইভাবে যদি কাজে নামি, কি করতে আমরা না পারি? বাধা আসবে প্রচুর, অপবাদ আসবে প্রচুর, তার ভিতর দিয়ে আমাদের কাজ করতে হবে, পরিষ্কার নীতিতে আমাদের কাজ করতে হবে। বেদবানদভীষা শিশিষমাম বেদম মন্ত্র ভারত ভূষা শিশিষাং যশাতিমা শিশিষমা বেদ মন্ত্র ভারত শিশিষমা। আজ এত সন্তান কিসের জন্য করা হয়েছে? এতটুকু বাচ্চা বয়স থেকে কেন করা হয়েছে? তাদের থেকে তো দক্ষিণা চাইনি, গুরুগিরির সুযোগ নিয়ে পয়সা ধান্দায় ঘুরিনি, কারো পূজা পার্বণ যাগযজ্ঞ করে পয়সা নেয়নি। কিন্তু দক্ষিণে একটা কথা আছে, দক্ষিণার আমরা চাইব, দক্ষিণার প্রয়োজনীয়তা আছে। অর্থ নয় দক্ষিণা, বস্ত্র নয়। এই সমাজের বুকে যারা অনিষ্টকারী, ক্ষতিকারক, সর্বনাশক,
তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে, প্রতিকারে নামতে গেলে যে ব্যবস্থা দরকার, সেই ব্যবস্থায় যদি আমরা সমবেতভাবে একত্রিত নামি, একত্রে যদি কাজ করি, তবেই হবে আমার দক্ষিণের উপযুক্ত মূল্য। তাই অসুস্থ শরীর নিয়ে এসেছি, বলার কিছু নেই। যে তার জন্য পিছনে লাগছে অনেকে, যাতে আমি না করি, না নামি, সেই রকম অঘটন ঘটাবার চেষ্টা করছে। এর প্রতিকার তোমরা করবে। আমরা ক্ষতি করতে চাই না। যে ক্ষতির পেপারে উঠছে, আমরা সন্তানরা বলে তাদের ভাঙচুর করেছে, নষ্ট করেছে, আমার কাছে খবর দিয়েছে, আমাকেও অ্যারেস্ট করতে পারে, এরকম কথা হুমকি দিয়েছে। কি বলেছে? হ্যাঁ, কখন তাদের খুশি তারা করবে, কিন্তু কয়েকজন ব্যক্তি যদি আক্রমণ করে থাকে, এটা আমার হাতে এইরকম খুচরা মশা মাত্রে গিয়ে কামান দেখাতে যাবে। ফারুক মৌজার যখন আদেশ দেবেন, সবাই আমরা একত্র হয়ে, বাপ বেটা বেটি একত্র হয়ে মাঠে নেমে কাজ করব। কিন্তু এইরকম খুচরো কাজ বারগুচারি করে না। আর যদিও বা কেউ করে থাকে, বাইরের লোকই করুক আর সন্তান দলের কটা ছেলে করুক, তার জন্য সব সন্তানদের নিয়ে কথা বলবে কেন? এটা তো ঠিক নয়। সব সন্তানদের উপরে দোষারোপ করবে কেন? তাহলে সব সন্তান দল হিসেবে টানছে কেন? কত ঘটনা দুর্ঘটনা ঘটছে চারিদিকে, তাহলে কারো নেতার নাম তো বলে না। ওই পার্টিতে করেছে, ওই দলে করেছে, আমাদের বেলায় এই কথাটা আসে কেন? মমতা ব্যানার্জি যখন মেরেছিল, তখন তোরা পিস্তল দিয়ে সাংবাদিকদের উপরে নিয়ে গেছিল, বন্ধে আমরা নিজের ছবিতে পেয়েছি। তখন কেন যদিও বলেনি সেটা স্বাধীনতা হিসেবে সাংবাদিকদের বলে হামলা চলবে না, এখন কেন বলছি সেই কথাটা? তবে তখন তো আমরা নিজেরা পিস্তল দিয়ে উপরে নিয়ে গেছে, ক্যামেরা কেড়ে নিয়ে গেছে, তখন তবে মনে করে তারা মেরেছে, তো এখন কিছু বলবে না তারা। আমি কারো কিছু বলবো না। এইটা একটা বড় কাজ করছে, তোমাদের উপকার করেছে। উপকারটা হলো পয়সা খরচ করে একটা ভালো কথা যদি নিয়ে দাও তাদের, যে উঠা বলে রেখে যান, পত্রিকার স্থান নাই, পত্রিকার স্থান নাই। আর এখন এত জায়গা কোথায় পেল? জায়গা উতরিয়ে পড়ছে আমাদের বিরুদ্ধে। এত জায়গা যেখানে প্রথম পৃষ্ঠায়, আর আমরা পেছনের পৃষ্ঠায়ও জায়গা পাই না। সুতরাং এটা তোমাদের মঙ্গল হলো
তোমার বাপের তো বেশি প্রচার করতে পারো না। এই দুর্নাম দিয়ে যদি প্রচারটা হয় আর কাজের মাধ্যমে শুনানি করো, যত দুর্নাম করতে পারো। সংবাদপত্রে বলবা আপনারা দয়া করে আমাদের প্রশংসা করবেন না, যত আছে গণেশের বাহক ছুচু থাকে নর্দমায়। গণেশের বাহক আছে না, দেখে তো ছুচু, হ্যাঁ থাকে নর্দমায়। তাহলে তাকেও তো গণেশ গণদেবতা বলে, তো নিয়ে আসতো ছুচুকে, তো নিয়ে আসছে। আমাদের অপবাদ হলো ছুচু, টেনে নিয়ে আসো। অপবাদ দিতে করবে, কারণ দয়া করে কোনো প্রশংসা লিখবেন না। আর অপবাদ দিতে গেলে প্রথম পৃষ্ঠায় প্রথম স্থানে একেবারে ফলাও করে তোমাদের বাবাকে বসিয়েছে, বড় বড় অক্ষরে উঠাক। প্রচার তো হচ্ছে, দুর্নামে হোক আর যায় নামে হোক। ধাপার মাঠে যেতে গেলে একটা দুর্গন্ধ আছে, কিন্তু ধাপার মাঠের আবর্জনাই গাছের সার হয়, গাছের সার হয়। সুতরাং তোমাদের বাবাকে যেমনে তেমনে যেইভাবে খুশি। আমি একবার প্রেস কনফারেন্সে প্রায় শতেকখানি সাংবাদিকরা এসেছিলেন, তখন দাঁড়িয়ে শুধু একটাই কথাই বলেছি যে আপনারা আমার প্রশংসা করবেন না, যত দুর্নাম পারেন। পয়সা খরচ তোমাদের নাই, পকেট থেকে টাকা বার করতে হবে না, ইচ্ছা মতন বদনাম দেন। সেই বদনাম দিয়েছে, দিতে দিতে 5-6 কোটি লোক তো হয়েছে, বলো 5-6 কোটি লোক হয়েছে। আর ঘি ছিটিয়ে 5টা লোক ওরা একত্র করতে পারে না, আর আবর্জনা ছড়িয়ে যেখানে অসার সেখানে সার হয়ে গেছে। তোমরা মনের দিক দিয়ে কোনো দুঃখ পাবে না। ঠাকুরে কখন নিয়ে যায় ভ্যানে করে, 1000 ফটোগ্রাফ এসে সমস্ত পত্রিকায় ফলাও করে উঠাবে। এইটা হবে তোমার বাবার সম্মান, বাবার সম্মান। কারণ আমি তো কোনো দোষ করি নাই, কোনো অপরাধ করি নাই, আদেশও দেই নাই। যে খুচরা কাজ করেছে যেই করুক, তো সব সন্তানদের নিয়ে কেন টান দিল? সব সন্তানদের নিয়ে টান দেওয়া উচিত নয়। 10টা সন্তান যদি দোষ করে তাহলে সব সন্তান দোষী। কুচ্ছির সন্তান বলে, হ্যাঁ এবার বলে কুচ্ছির সন্তান। হ্যাঁ বলুক, দেখো দিন পড়ছে, কিছু পত্রিকা তো বিক্রি হইতেছে, কিছু পত্রিকা বিক্রি হোক, তারা এটা দিয়ে কিছু বিক্রি করুক। বাচ্চা 2 রকম ভাবেই হয়, একটা হয় সঙ্গে, একটা হয় স্পর্শ। হ্যাঁ, ব্রহ্মচারী একজন জানতে চেয়েছে, ব্রহ্মচারী যদি হবেন তাহলে এত বাচ্চা হবে কেন? সুতরাং এই ছুচুর যে বাচ্চা হয়, ওই মানুষের তাপটা আইসা মানুষের পার গাছ দিয়ে একটু স্পষ্ট করে যায়, রাস্তায় দেখবে, তাতে তাদের বাচ্চা হয়। ওই মানুষের তাপটা ও উপভোগ করে। মনে বাচ্চা হয়, স্পর্শে বাচ্চা হয়, সঙ্গমে বাচ্চা হয়। স্পর্শটা কাম, কামনা, বাসনা,
ভিতরি কাম আপনি স্ফুরণ হয়। সেখানে স্পর্শে কত লোকের বাচ্চা হয় নাই, স্পর্শে অনেকের বাচ্চা হয়েছে। তারা বলে যে বাবার বাচ্চা বাবাই দিয়েছেন। আমি যতীন চক্রবর্তী আমার মামা হয়, তুমি ওর বিচার করবা। যতীন চক্রবর্তী আমার মামা হয়, তুমি ওর বিচার করবা। বিচার আমার করতে হবে না, প্রকৃতির সুর থেকেই বিচার হবে। ব্যাস, মনে রেখো, কেউ পার পাবে না। এই অঙ্কের খাতায় অঙ্ক না মিললে যে ভুল, এটা সবারই ভুল। বাপ করলেও ভুল, মা করলেও ভুল, তুমি করলেও ভুল। তাহলে অঙ্ক যদি ভুল করে তার ক্ষমা নাই। আজকে যা চলছে, যে যেইভাবে উক্তি করছে, যে যেইভাবে পরামর্শ দিচ্ছে, যে যেইভাবে যা বলুক, প্রতিটি স্তরে প্রতিটি ধারাপাতায় সে তার ফল ভুগবে। নিশ্চিন্ত তোমরা থেকো, একেবারে অবিসম্ভাবী ফল ভুগতে বাধ্য। এই অঙ্কের খাতায় অঙ্ক না মিললে যে ভুল, এটা সবারই ভুল। বাপ করলেও ভুল, মা করলেও ভুল, তুমি করলেও ভুল। তাহলে অঙ্ক যদি ভুল করে তার ক্ষমা নাই। আজকে যা চলছে, যে যেইভাবে উক্তি করছে, যে যেইভাবে পরামর্শ দিচ্ছে, যে যেইভাবে যা বলুক, প্রতিটি স্তরে প্রতিটি ধারাপাতায় সে তার ফল ভুগবে। নিশ্চিন্ত তোমরা থেকো, একেবারে অবিসম্ভাবী ফল ভুগতে বাধ্য। সুতরাং আমি তো কারো নিন্দা করতে যাইনি, আমি তো কারো সমালোচনা করতে যাইনি, আমি তো কারো আঘাত দিতে যাইনি। আমার ভালোবাসা দিয়ে সবাইকে এক সুরে আনতে চাইছি। তোমরা আমার অন্তরের ভালোবাসা আমি তোমাদের বুকে রেখেছি। যেইভাবেই হোক, তোমাদের বিরুদ্ধে যদি আমাকে হাজার হাজার কথা বলে কারো বিরুদ্ধে, আমি খুশি হব যে আমার সন্তানের গলতগুলি আমার কাছে বলেছে, আমি তারে সংশোধন করতে সুযোগ পাব। তার আগে আমি ছুঁড়ে ফেলে দেব না। সেই বাপ এই বাপ নয়। যাদের বুক টেনে এনেছি, এইভাবে রেখেছি, বুকে রেখেছি, পয়সার বিনিময় না। তোমাদের কাছে পয়সার বিনিময় না। এক বড় লোক আসলো, তারে আদর করলাম বেশি, আরেকজন না আদর করলাম না, তা নয়। এক সুরে গাথা। তোমরা আমার বুকে আছো, এটাই যথেষ্ট, আর কিছু বলার নেই। বাপ একটি কথা মনে রাখবে, যারা দীক্ষা নিয়েছ, বাপ ডাকাত হইল সে বাপ। বলো, যে যা খুশি বলে বলুক তোমার বাপকে। আমি পুত্র বলে যখন গ্রহণ করেছি, তুমি বাপ বলে গ্রহণ করেছ, এক রক্তের সম্পর্ক হয়েছ, এবং সেইভাবেই তোমরা চলবে। তার ব্যতিক্রম তোমরা চলবে না। আদেশ যখন করব সেই আদেশ মাথা পেতে নিয়ে সেইভাবে যুঝবে, সেইভাবে লড়বে। এখানে অন্য কিছু ব্যাপার নেই। কারো ডাকাতি করতে যাব না, কারো ক্ষতি করতে যাব না। কিন্তু যারা সর্বনাশক, যারা ক্ষতি করে বেড়াচ্ছে, তাদের রেহাই দেওয়া হবে না। পরিষ্কার কথা। তাদের গোসাইয়ের বদনাম করুক যে সে নির্দেশ দিচ্ছে, সেই লেগে খুচরা ঝগড়া করতে গোসাইয়ের অফিসে যাবে না। তারা ইচ্ছা মতন, সন্তানেরা বলেছে যে বাবার আদেশে এসছি, বাবার আদেশে প্রতিবাদ করতে গেছে,
বাবার আদেশ ভাঙ্গাচুর করতে আদেশ দেবে না। বাবা এত খেলু লোক না যে ভাঙ্গাচুর গিয়ে কর, একবারই ভাঙবো, ভাঙতে গেলে একবারই ভাঙবো। এই খুচরো খুচরো ঝগড়া করতে আমি যাবো না। এতগুলি বাল বাচ্চা, কয়েক কোটি, যদি 5-6 কোটি হয়, 5 কোটি হয়, 1 কোটি বাদ দেবো, ঘরে বসাবো, 4 কোটির হাতে লাঠি দিয়ে দেবো। পরিষ্কার কথা, প্রতিকার করার জন্য। খুন ধর্ম নয়, খুন কার আমি চাই না, কিন্তু খুন করতে এলে তার পায়ে ধরে বসে থাকবো না। মনে রেখো, তাহলে ফুল বেলপাতা দিয়ে পূজা করা হবে না, তার উপযুক্ত ব্যবস্থা আমরা করবো। হওয়ার পর আমি তো একদিন বলেছি, দেয়াশালের কাঠি আর দেয়াশালের বাক্স হাতে রয়েছে, দুইটা ছেদ করে বাকি, দুইটা লাগিয়ে দিলে হয়ে গেল। সব আলো বাচ্চা ঝাঁপিয়ে পড়বে। কালকে বিয়ে হয়েছে, আজকেই তারা স্বামী স্ত্রী নেমে যাবে। তাহলে সেটাই তোমরা দেখবে। এবং কে লিখলো, কে একটু খুচরো ঝগড়া করলো, ওরা বিক্রি করুক, ওরা চলুক, আমি এগুলি নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, বেদের সুরে তোমার সুর বিলাও, যাহ বিনা যন্ত্রে, এই যন্ত্র বাজাও। মূলাধার থেকে সহস্রারের সারা গ্রাম রয়েছে, সারা গামা বাধান রয়েছে, সেই সুর দাও। মা বাবাকে ভালোবাসবে, মা বাবাকে ভক্তি করবে, স্বামী স্ত্রী অযথা ঝগড়া করবে না, সংসারের কর্তব্য দিক খেয়াল করবে, সংসারের কর্তব্য ফেলে কাজ করতে হবে না। যতটুকুনো কাজ করবার সংসারের কর্তব্যটুকুর দিকে লক্ষ্য করবে। বাবা মার সুখ দুঃখের কথা ভাববা এবং তার শ্রদ্ধা করবে। এইটাই হলো ট্রেনিং। বাপ মাকে ভালোবাসা চাই, সংসারটাকে ভালোবাসা চাই, তবে তুমি দেশকে ভালোবাসতে পারবে, দশকে ভালোবাসতে পারবে। মন থাকবে, মা বাবাকে অবজ্ঞা করবে না। আমি বহু ছেলে যারা গেরুয়া করে বেরিয়ে গেছে, বহু ছেলে ধরে এনে মার বুকে ফেলিয়ে ফেলেছি। তা তো আমার পিছনে অনেক শত্রু লাগছিল। বেরিয়ে গেছে, মা তাবিজ কবজ করতে করতে 8-10 হাজার টাকা খরচা করে ফেলেছে ছেলেকে বাড়িতে আনতে পারবে কিনা। সেই মা এসে আমাকে বলে, আমার এক ভক্তি পাঠিয়ে দিয়েছে, আপনি তো অনেক জায়গায় ঘুরলেন, একবার এখানে যান। বলে, ভাই সব জায়গায় ঘুরলাম আর হইল না, বাড়ির কাছে কি হবে? আমি বাড়ির কাছে আসছিলাম। তারপরে সে আসলো, আইসা কান্নাকাটি, তার বাড়ির ঘরের সব চারদিকে তাবিজ কবজে ঘুরে বেড়াইছে ছেলের আনার জন্য। সেই ছেলেকে ঠিকানা নিলাম, নাম বলবো না, কোনো এক আশ্রমে, সেখানে প্রেসের ম্যানেজার হয়ে গেছে। ওই ব্রহ্মচারীর পোশাক, গেরুয়া শাড়ি, সে সেখানে গেলে গিয়ে সেই ঠিকানা নিয়ে তার ওখানে গেলাম। একটা শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে উঠছি। বড় কাজ করতে গেলে কৌশল একটু করতে হয়। আমি গিয়ে গেছি বলি চাদর গায়ে, মহারাজ কে আপনার কাছে একটু গীতা বলতে আসছি, আমার একটু পড়ে শোনাবেন, একটু শ্রীমদ্ ভগবত গীতার তত্ত্ব আমাকে শোনাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি আশ্রমে শুনবো না, ওই সামনে বট গাছটা আছে, তার তলায় বসে আমি পড়তে চাই, শুনতে চাই। তখন রাজি হইল। একদিন গেলাম, ভগবত গীতার সে ব্যাখ্যা করছে আমাকে। বিভামে করোধারাধুভাষিষাম বেদ মন্ত্রভারত শ্রীমদ্ ভগবত গীতা
এবারে এই বংশযুক্ত ভক্ত বিরাজ্য এবং ধর্ম সংস্থাপনার্থায় সমভামী যুগে যুগে সব বুঝাইতে শুরু করতে পারে। 2 দিন বুঝলাম, 3 দিনের দিন বললাম, ওরা আপনি যে কথাগুলো বললেন আপনার ছাত্র বুঝতে পারছে কিনা, পড়াটা নেন। তখন হ্যাঁ 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 বললো, গীতাটা বুঝিয়ে রেখে আমি বলতে শুরু করছি, বুঝছি কিনা দেখেন তো। শ্রীমহাপরমীশা সম্ভরদীবাশিষমা বীরমন্ত্ররতভাষিষামা শ্রীমদ্ ভগবদ্ গীতা পরমীমানতো জনতি সমাম দশাতি মাঝে জনা পাপরবাবিতাং। 3 ঘন্টা একটানা বলেছি এইভাবে। বলার পরে ওর চক্ষু ছানা বড় হয়ে গেছে, এরকম বড় হয়ে গেছে। পরবাতি সমপি মনসাসরং, যে শেষবেলা বলছি, যে সন্তান মা ছেড়ে আছে, মাকে দুঃখ দিয়ে আছে, তাকে সন্তানের যোগ্যতাই তার যোগ্য নয়, সে সন্তানের যোগ্য নয়। পরভাসি সাহসী যেন মায়ের বুক ঠান্ডা করা চাই, সন্তানের এটা প্রধান কর্তব্য। এবং যারা ঘর ছেড়ে দিয়ে যারা ঘর তৈরি করে, ঘর ছেড়ে দিয়ে যারা ঘর তৈরি করে, তারা কি ত্যাগ করে সংসার? মেয়েকে বিবাহ দেওয়া হয়, মেয়ের ঘর ত্যাগ করলেন, মেয়ের ঘর ত্যাগ করে শ্বশুর বাড়ি ঘর এসে করতেছে, ত্যাগ তো করলো না। তারপরে অনেক করা হয়, সে হঠাৎ আবার হাতে ধরছে, ধরে কি তুমি কেন আমার কাছে বুঝতে আসছো, কি ব্যাপার? ব্যাপার তুমি শুনবে কথা? বলে হ্যাঁ শুনবো। তুমি যেমনি আমাকে ধরেছ, আমি আবার তোমার হাত ধরলাম, চলো যাই বাড়ি। এখান থেকে বাড়ি যেতে হবে, ছেলে ধরার মতো নিয়ে চললাম। ট্রেনে উঠলাম, টিকিট কাটা হলো, তারপরে গিয়ে মার কাছে গেলাম, ওর মার কাছে হাতে দিয়ে দিলাম, এই নাও তোমার ছেলে। মা না করে জোরে ধরছে আমারে, বলে যা তুই এখন গেছো পুকুরে স্নান করে আয়। মা বলছে আইজা দীক্ষা নে। ও পুকুরে স্নান করলো, দীক্ষা নিল। ও পকেট থেকে টাকা বাইর করতেছে, 101 টাকা বাইর করছে। আমি বললাম এটা রেখে দাও, তোমার কাজে লাগবে। তুমি আমাকে দক্ষিণা তোমার কাছে একটু চাই, তোমার মাকে তুমি অন্তর দিয়ে শ্রদ্ধা করবা, ভালোবাসবা, মাকে দুঃখ দিবে না, মার কথা শুনবে, বলো। বলে তখন ও আমার কাছে স্বীকার করলো যে হ্যাঁ করবো, এই আমার দক্ষিণা, আর কিচ্ছু না। তারপরে চলে গেল। হঠাৎ 2-3 বছর, প্রায় 4 বছর হবে পরে বর্ধমান স্টেশনে আমি ওইটা এমনি হাঁটছিলাম, 8-10 লোক আমাকে দিতে আসছে। আমি দেখি 2টা বাচ্চা লইয়া একজন আসতেছে, চেনা চেনা লাগছে। তারপরে কাছে আসতে করে জানি শিখি দোয়ানি কই পেলে ব্রহ্মচারী মহারাজ। হ্যাঁ হ্যাঁ আছে, এই যে বলছিলাম, স্ত্রীরে বলতেছে যে বলছিলাম, এই জন্যই এখনই দীক্ষা নিয়ে নাও। দীক্ষা নিল, মা গত হয়ে গেছেন। আমি বললাম যাক, কেমন আছো? এখন বুঝতে পারছি 9টা বছরে ভুল করছি, 9টা বছরে ওই যে আশ্রমে ছিলাম আমি ভুল করেছি। আপনি যে পথ দেখিয়ে দিয়েছেন আমি সেইভাবেই আছি, মার কথা মতো চলে আসছি। 2টা বাচ্চারে আশীর্বাদ করলাম, বিস্কুট কিনে দিলাম, লেখা খুব ভালো আছে। তার যে কান্না, ছেলে পেয়ে যে কান্নাটা করেছে আমার কাছে, এই চোখের জল তুলনা হয় না।
আমি আমার পূজা এতগুলো সন্তান, লক্ষ লক্ষ সন্তান, আমি তো কাউরে কেউলো বুঝে বার করে দেয়নি। ছেলে মানুষ করছি, অন্যের ছেলে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যেতে চায় নাই, কান্নাকাটি করেছে, হাওড়া স্টেশনে তুলে দিয়েছে নিজে গিয়ে, যাও মারে গিয়ে সম্মান করো, মাকে গিয়ে দেখো। তার মানুষ করে দিয়া তার থেকে অর্থের আকাঙ্ক্ষা করিনি, সে আমাকে কিছু দেব সেটা আমি চাইনি। তোমরা সেই মাকে দেখো, বাবাকে দেখো, গুরুজনদের দেখো, স্বামী স্ত্রীর মিল থেকেও এই খটাখুটি, ছোটখাটো ব্যাপার নিয়ে খটাখুটি করবে না। খটাখুটি করতে করতে জঘন্য যায়। আচ্ছা, একজনের কাগজ আমাকে লিখেছে, লিখে পাঠিয়েছে যে আজকাল পত্রিকাকে আমরা বয়কট করতে চাই, বলছে, লেখায় বলছে। সেটা এই বিষয় সে শত্রুতা করে বলে আমাকে কামড় দিলে আমি তাকে কামড় দেব? সে শত্রুতা করে বলে আমি তার শত্রুতা সাধন করতে চাই না। আগেই তো এসে বললাম, মশা মেরে কামান দেখাতে চাই না, কামান এক জায়গায় দেখাবো যদি প্রয়োজন থাকে। সুতরাং এই কথাটা তার হাতে সে ভক্তির ঘরে দুঃখে কষ্টে এই কথাটা আমার কাছে জানালো। আমি বললাম যে তোমরা আজকাল কিনবে, আজকাল করবে, আজকালের বিরুদ্ধে আমি কথা বলবো না, অতটা ছোট মন নিয়ে আমি চলি না। তারা আমার বদনাম গাইছে, এটাই তোমাদের উপকার, বড় উপকার। বাবাকে সবাই জানলো, যে এইভাবেই জানো, চোর হিসাবে জানো, ডাকাত হিসাবে জানো, খুনি হিসাবে জানো, বাবাকে তো জানলো। তারপরে কেমনে কাজ উদ্ধার করতে হয়, ওই ওই অসার থেকেই সারে পরিণত করা হবে। ভালো সার উঠবে, গজিয়ে উঠবে। তাই তোমরা জায়গায় জায়গায় বেদ প্রচার করবে, আঘাত সহ্য করবে, ধৈর্যের পরীক্ষা দিয়ে যেও। কিন্তু মন, যাকে বাপ ডাকছ, মন ঠিক রাখবে, মনের দিক থেকে এতটুকু সংকীর্ণতা আনবে না, ঠিক মতন কাজ করে যাবে। আমি চাই একটা মহান দৃষ্টান্ত স্থাপন করতে চাই সমাজের বুকে, যেটা হয়নি, কেউ ঠিক মতন করে যেতে পারেনি। বড় বড় কথা উঠছে, কথার ভিতর দিয়ে আমি চলতে চাই না, কাজের ভিতর দিয়ে আমি কথা বলতে চাই। তাই তোমাদের আর কিছু বলার নেই, আমি আর কিছু বলতে চাই না। তোমাদের প্রেম ভালোবাসা এই দক্ষিণাটুকুনি দিও, আমি যেন তোমাদের স্নেহ দিয়ে ঢেকে রাখতে পারি, আমার স্নেহ ভালোবাসা দিয়ে তোমাদের যেন ডুবিয়ে রাখতে পারি। হ্যাঁ, নেতাজি সমিতি বলতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসু সমিতি বলতে হচ্ছে। এই সুভাষ বসু সম্বন্ধে বলতে গিয়ে আর জেল হাজতে আমাদের হয়েছে, বুঝো? একটু ভালো আর হবে না। সুভাষ বসু সম্বন্ধে বলতে গিয়ে অনেক ঝামেলা আমার পোহাইতে হয়েছে। তোমরা তো ঝামেলা পোহাও না, এখন আর নিতে পারবে না, এত লোক আবার ধরবে না ছেলে। তবে একটা কাজ হয়েছে, একটা কাজ হয়েছে। সুভাষ বসু সম্বন্ধে বলতে গিয়া প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী জওহরলালের বাড়িতে 3 দিন নিমন্ত্রণ খাইছি, 3 দিন নিমন্ত্রণ খাইছি। রাজেন্দ্র প্রসাদের বাড়িতে 1 দিন, রাধা কিষণের বাড়িতে 1 দিন, আর শাহবাজের বাড়িতে আমি আমাকে রেখেছিল, বোঝো? প্রধানমন্ত্রী আমাকে নিমন্ত্রণ করলো কেন? চলো, কোন প্রয়োজন? তার লগে আমার লগে পারমিট লাইসেন্সের সম্পর্ক নাই,
রাজনীতির সম্পর্ক নাই, কিচ্ছু না। আমি বড় জঙ্গলে থাকি, কোথায় থাকি তার নাই ঠিক। আমাকে হঠাৎ নিমন্ত্রণ করে পাঠাইছে, এইটা তো আমি তখন আশ্চর্য হয়ে গেছি। তো যাই, একটু নিমন্ত্রণ খেয়ে আছি। তখন পণ্ডিতজি আমাকে বললেন যে নেতাজির সম্পর্কে তোমার সঙ্গে কথা বলতে চাই, নেতাজিকে বাদ খায়। আমি বললাম সর্বনাশ, নেতাজির কথা আমি বলবো? আপনারা সব জানেন, আমি কতটুকু জানি। তারপরে দেখি বারবারই বলছে, নিজে ফুটি কেটে আমার খাওয়াইতে আছে নিজ হাতে, আর নেতাজির বাদ এটা লিখছে, একজন নেতাজি সম্বন্ধে জানতে চাইছে। আমি তখন পণ্ডিতজিকে বললাম, পণ্ডিতজি তুমি যদি বিশ্বাস করে আমাকে কোনো কথা বলো যে কারো কাছে বলবে না, আমি সেই কথাটা কি কারো কাছে বলা উচিত? কেন না, তার কারণ এটা বিশ্বাসের। আমি শত্রু হলো, তুমি যদি আমার শত্রুও হয়ে যাও, তবে তোমার কথা আমি কারো কাছে বলবো না, যে কথাটা বলে দিয়েছ। এইরকম কথা যদি সুভাষচন্দ্র বসুর সাথে আমার আলাপ হয়ে থাকে, যতটা জানা থাকে, সেই কথাটা তোমার কাছে ফাঁস করাটা কি ঠিক হবে বলো? সুতরাং আমি যতটা বুঝেছি, আমি যতটা জেনেছি, সেই সময় আজ কত বছর হয়ে গেল, সেই সময় 1939-এ বোসের সাথে আমার ঢাকার সদরঘাট একটা মিছিল হয়েছিল। তখন বলেছিলাম, তারপর তিনি কোথায় গেলেন, কিভাবে রইলেন, সব আমার কাছে একটা চিঠিও আছে, লেখা আছে, হাতের লেখা আছে, সই করা কাগজ আছে। 62 সনের 1962-63 কাগজ। প্লেন অ্যাক্সিডেন্টে যে মারা যায়নি, এই প্রমাণটা পাওয়া গেছে। সুতরাং আমাদের ধারণা, আমাদের বলা, আমাদের সুভাষ আমাদের কাছে জীবিত, আর কারো কাছে আমি বলবো না, কারো কাছে বলতে ইচ্ছুক নই যে সে জীবিত বা মৃত। আমরা যাকে ভালোবাসি সে অমর। আচ্ছা, আর যেই থাক, বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আমাদের ধর্ম বেদ ভিত্তিক, যুক্তি ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, সুর ভিত্তিক। আমাদের ধর্ম গল্প নয়, কল্পনা নয়, ভাব নয়, উচ্ছ্বাসে নয়, প্রত্যক্ষ প্রমাণের উপরে নির্ভরশীল।